সুপ্রিয় দর্শক, আজ জানাবো পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, বিধানসভার গেটে দাঁড়িয়ে মমতাকে এক হাত নিলেন শুভেন্দু। নিখোঁজের সন্ধানে নন্দীগ্রামে কারা খুঁজছে বিজেপি সাংসদ অভিজিৎকে। 32 লাখ আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে, রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধি দল। বড়দিনে বাংলায় রেকর্ড শীত, একাধিক জেলায় পারদ পতনের পূর্বাভাস। ভারতের গণতন্ত্র বিপন্ন মানে গোটা বিশ্ব বিপদে, জার্মানির শিক্ষা প্রতিষ্ঠানে রাহুলের ভাষণে তোলপাড় জাতীয় রাজনীতি। 1971-এর কথা মনে আছে? বাংলাদেশ ভারতের মধ্যে উত্তেজনা শীঘ্রই কমানো জরুরি। কেন এমন বললেন রুশ রাষ্ট্রদূত, জানুন। আমরা অপমানিত, বিজেপিতে যাচ্ছি, অর্জুন সিংকে পাশে বসিয়ে বললেন তৃণমূল কাউন্সিলর সঙ্গী বালু ঘনিষ্ঠ মৃন্ময়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসি বিস্তারিত খবরে। বিধানসভার শীতকালীন অধিবেশনে ফের তপ্ত রাজ্য রাজনীতি। অধিবেশন শেষে বিধানসভার চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ করে এসআইআর ইস্যুতে রাজ্য সরকারের অবস্থান এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টায় সুর চড়ালেন তিনি। শুভেন্দু অধিকারী এদিন সরাসরি অভিযোগ করেন, রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কাজ করছে। অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া আক্রমণের জবাবে শুভেন্দু বলেন, ভিত্তিহীন অভিযোগ করে নজর ঘোরানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সুরক্ষা নিশ্চিত করছেন, আর এখানে রাজ্য সরকার দুর্নীতি ঢাকতে ব্যস্ত। এসআইআর সংক্রান্ত বিতর্কে মুখ্যমন্ত্রীর যুক্তিকে নস্যাৎ করে দিয়ে তিনি জানান, আইনি পথেই এই দুর্নীতির মোকাবেলা করা হবে। বিরোধী দলনেতার দাবি, বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ এবং জনরস থেকে বাঁচতেই বিধানসভায় অবান্তর মন্তব্য করা হচ্ছে। শুভেন্দুর এই কড়া অবস্থান এবং ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। আর পরবর্তী সংবাদে, লোকসভা নির্বাচনের পর 1.5 বছরের বেশি কেটে গিয়েছে, কিন্তু স্থানীয় সাংসদকে নন্দীগ্রামে দেখা যায়নি বলে অভিযোগ। তাই এবার তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খুঁজতে নিখোঁজ পোস্টার পড়ল নন্দীগ্রামে। এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক আবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বিধানসভা কেন্দ্রে বিজেপি সাংসদের নামে নিখোঁজ পোস্টার পড়া নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নিখোঁজ পোস্টার নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল, জবাব দিয়েছে বিজেপিও। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে হারান, কিন্তু নন্দীগ্রামের বাসিন্দাদের অনেকের অভিযোগ, লোকসভা নির্বাচনের পর থেকে নন্দীগ্রামে দেখা যায়নি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবার নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় সাংসদের দেখা নেই বলে পোস্টার পড়ল। নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, শামশাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় এমপির সন্ধান চাই বলে পোস্টার লাগানো হয়েছে। ওই পোস্টারে লেখা হয়েছে, অভিজিৎ গাঙ্গুলি এমপিকে দেখেছেন? কোন সহৃদয় ব্যক্তি সন্ধান পাইলে নন্দীগ্রামের জনগণের সহিত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কারা দিল এই নিখোঁজ পোস্টার? এই নিয়ে রাজনৈতিক চাপানোতর বাড়ছে। এর পেছনে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব দেখছে তৃণমূলের। রাজ্যের শাসক দলের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলাম বলেন, এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। কয়েকদিন আগে ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছিল। এই নিয়ে সরব হয়েছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই শুভেন্দু অধিকারীর অনুগামীরা এই পোস্টার দিয়েছেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির নন্দীগ্রাম মন্ডল 2 সভাপতি সুদীপ দাস দাবি করেন, তৃণমূল কংগ্রেসের দেউলি পিয়ানোর এক নিকৃষ্টতম উদাহরণ এটি। পোস্টার পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ুক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে নয়, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়মিত নন্দীগ্রামে আসেন। তবে 2021 সাল নির্বাচনে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় মেজ বোন নন্দীগ্রামে একবারও আসেননি। এই পোস্টার পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই পড়ুক। এদিন নন্দীগ্রামে একাধিক কর্মসূচিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় থাকার কথাও জানান তিনি। আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ার প্রথম ধাপে প্রায় 32 লাখ আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকা হবে, যারা 2002 সালের ভোটার তালিকায় নিজেদের নাম পরিবারের সদস্যদের নামের সঙ্গে লিঙ্ক করতে পারেনি। তাদের শুনানি 27 ডিসেম্বর থেকে শুরু হবে। পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক আধিকারিক বলেন, গতকাল প্রায় 10 লাখ এমন ভোটারকে নোটিশ পাঠানো শুরু করেছে এবং আজ থেকে আরো 22 লাখ ভোটারকেও একই নোটিশ জারি করা হবে। গণনা পর্বের সময় রাজ্য জুড়ে মোট 31 লক্ষ
1,68,424 জন আনম্যাপড ভোটার চিহ্নিত করা হয়েছিল। এই শুনানি প্রক্রিয়া জেলা শাসক ও মহকুমা শাসকের অফিস, বিভিন্ন সরকারি দপ্তর, বিদ্যালয় ও কলেজগুলিতে পরিচালিত হবে। কমিশন সূত্রে খবর, যৌক্তিক অসঙ্গতিযুক্ত ভোটারদের বিষয়টি পরবর্তী ধাপে বিবেচনা করা হবে, যার জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে নির্দেশিকা চাওয়া হয়েছে। প্রতিটি শুনানি একজন মাইক্রো পর্যবেক্ষকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। যারা মাইক্রো পর্যবেক্ষকের প্রশিক্ষণ কাল কলকাতায় 2টি পর্যায়ে অনুষ্ঠিত হবে, যেখানে জানানো হয়েছে যে এই পর্যবেক্ষকরা সকলেই রাজ্য সরকারের আধিকারিক। তবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অভিযোগ করেছেন যে এই মাইক্রো পর্যবেক্ষকদের স্থানীয় বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান নেই। রাজ্য সিইও অফিসের সূত্র অনুযায়ী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অগ্রগতির পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল রাজ্য পরিদর্শনে আসবে। কমিশনের প্রধান সচিব SB যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল এসআইআর প্রক্রিয়ার অধীনে শুনানি পর্বের অগ্রগতি মূল্যায়নের জন্য রাজ্যে পৌঁছাবেন এবং 24শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য মাইক্রো পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতেও উপস্থিত থাকবেন। আসছি পরবর্তী সংবাদে। বড়দিনের আগে থেকেই রাজ্যের সর্বত্র শীতের দাপট বাড়তে শুরু করেছে। উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই ঠান্ডা দিনে দিনে আরো জমাট হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় শীতের অনুভূতি স্পষ্ট। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চল, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে রাতের দিকে ঠান্ডা সবচেয়ে বেশি মাত্রায় অনুভূত হচ্ছে। এইসব জেলায় রাতের তাপমাত্রা নামছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বহু জায়গায় সকালবেলায় ঘন কুয়াশা দেখা যেতে পারে, যদিও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। 25শে ডিসেম্বর বড়দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় পতনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যান্য জেলাতেও ঠান্ডা যথেষ্ট তীব্র থাকবে বলে অনুমান। উত্তরবঙ্গে ইতিমধ্যে কনকনে ঠান্ডার দাপট চলছে। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে সকাল সন্ধ্যায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি। আগামী 2 থেকে 3 দিনে দার্জিলিংয়ের তাপমাত্রা আরো কমে 6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। কালিম্পংয়েও শীত প্রবল, বর্তমানে সেখানে তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার সব জেলাতেই ঠান্ডা জোরদার। হাওয়া অফিসের অনুমান, 25শে ডিসেম্বর বড়দিনে এই জেলাগুলিতেও তাপমাত্রা আরো নামতে পারে। আসছি পরবর্তী সংবাদে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও বিদেশের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণে বিদ্ধ করলেন। জার্মানির বার্লিনে হার্টে স্কুলের ছাত্রছাত্রীদের মুখোমুখি হয়ে রাহুল দাবি করেন, ভারতের সংবিধান এখন বড়সড় সংকটের মুখে এবং বিজেপি পরিকল্পিতভাবে একে ধ্বংস করতে চাইছে। কংগ্রেসের পক্ষ থেকে সোমবার এই অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করা হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক মহাযুদ্ধ। রাহুল গান্ধীর মতে ভারতের গণতন্ত্র কেবল দেশের সম্পদ নয়, এটি বিশ্বের বৃহত্তম ও জটিলতম গণতান্ত্রিক কাঠামো। তিনি অভিযোগ করেন, ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি এখন আর সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে না, বরং সেগুলি দখল করে নেওয়া হয়েছে। ভারতের বিরোধী দলগুলি এই দখলদারির বিরুদ্ধেই লড়াই করছে বলে তিনি জানান। পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে পরোক্ষভাবে প্রশ্ন তোলেন রাহুল। এদিকে রাহুলের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি রাহুল গান্ধী বিদেশের মাটিতে গিয়ে দেশের ভাবমূর্তি কালিমা লিপ্ত করছেন। বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা আক্রমণ শানিয়ে বলেন, 9টি নির্বাচনে পরাজিত হয়ে রাহুল এখন ভারতের বিরুদ্ধে কথা বলছেন, এমনকি তার দলের লোকেরাও তার উপর আস্থা হারিয়েছেন। বিজেপি নেতা প্রদীপ ভান্ডারী রাহুলকে ভারত বিরোধী বলেও কটাক্ষ করছেন। আসছি পরবর্তী সংবাদে। বাংলাদেশে চলতে থাকা অস্থিরতার মাঝে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এবার মুখ খুলল রাশিয়া। ঢাকায় বসে রুশ রাষ্ট্রদূত স্পষ্ট বার্তা দিয়ে বলেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা যত তাড়াতাড়ি সম্ভব কমানো জরুরি। তার মতে দুই প্রতিবেশী দেশের স্থিতিশীল সম্পর্ক শুধু দুদেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার শান্তির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন যে উত্তেজনা যত তাড়াতাড়ি কমানো সম্ভব হবে ততই ভালো। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় রাশিয়াও পাশে ছিল। ভারত, বাংলাদেশ এবং রাশিয়া এই 3 দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। তার বক্তব্যে একথা স্পষ্ট যে ঐতিহাসিক সম্পর্কের কথা মাথায় রেখে এই সতর্কবার্তা। হোজিন আরও জানান যে রাশিয়া কোনোভাবেই ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তবে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা যেন আর না বাড়ে সেটাই মস্কোর কামনা। কারণ বাংলাদেশ এই মুহূর্তে বহু সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে জনতার বিক্ষোভ ও হিংসা, আবার অন্যদিকে সংখ্যালঘুদের প্রতিবাদ, তার উপর আবার ফেব্রুয়ারির 12
তারিখ জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তা। গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়েছিলেন শরীফ ওসমান হাদি। তিনি হলেন বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া গণ আন্দোলনের এবং বাংলাদেশের ইনকলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ও প্রধান মুখ। 12 ফেব্রুয়ারি ঢাকা 4 কেন্দ্র থেকে তিনি বাংলাদেশ নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়তেন। গুলিবিদ্ধ হওয়ার ঠিক 6 দিন পরেই সিঙ্গাপুরের হাসপাতালে তিনি মৃত্যুবরণ করলেন। জানা গিয়েছে যে 2024 সালে জুলাই মাসে বাংলাদেশে যে বিদ্রোহ হয়েছিল তাতে শরীফ ওসমান হাদির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই আন্দোলন হওয়ার পরই শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। আসন্ন নতুন বছরে 12 ফেব্রুয়ারি বাংলাদেশে হয়েছে সাধারণ নির্বাচন। হাদি আসন্ন এই নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ইনকলাব মঞ্চ নামে যে সংগঠনটি গড়ে ওঠে তার সঙ্গে হাদির নাম জড়িত ছিল। সেই সংগঠনই এখন রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছে, যেখানে শেখ হাসিনা এবং ভারতের বিরুদ্ধেও স্লোগান উঠছে। এই বিক্ষোভের মধ্যে গত সপ্তাহে চট্টগ্রাম এক দল উত্তেজিত বিক্ষোভকারী ভারতের সহকারী হাইকমিশনে হামলার চেষ্টা চালায়। এরপরেই সেখানে ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয় ভারত। বাংলাদেশের ইসলামপন্থী গোষ্ঠী ও হাসিনা বিরোধীদের একাংশের অভিযোগ যে তার সরকার নাকি ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরশীল ছিল। আসছি পরবর্তী সংবাদে। তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতাকে পাশে বসিয়ে শাসক শিবিরের কাউন্সিলর বললেন, তৃণমূলে আমরা যেভাবে লাঞ্ছিত হয়েছি সেগুলো সহ্য করার মতো নয়। দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন, তার আগে দুর্নীতি ও দলীয় স্তরের লাঞ্ছনাকে দাগিয়ে দক্ষিণা হাওয়ায় গা ভাসাতে চলেছেন উত্তর ব্যারাকপুরের 15 নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী। তবে তিনি একা নন। স্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তে সঙ্গী হয়েছেন স্বামী মৃন্ময় কাশ্যপীও। তার রাজনৈতিক পরিচয় আবার একটু ভিন্ন মাত্রা। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতাকে পাশে বসিয়ে শাসক শিবিরের কাউন্সিলর বললেন, তৃণমূলে আমরা যেভাবে লাঞ্ছিত হয়েছি সেগুলো সহ্য করার মতো নয়। দোরগোড়ায় বাংলার বিধানসভার নির্বাচন, তার আগে দুর্নীতি ও দলীয় স্তরে লাঞ্ছনাকে দাগিয়ে দক্ষিণা হাওয়ায় গা ভাসাতে চলেছেন উত্তর ব্যারাকপুরের 15 নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী। তবে তিনি একা নন। স্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তে সঙ্গী হয়েছেন স্বামী মৃন্ময় কাশ্যপীও। তার রাজনৈতিক পরিচয় আবার একটু ভিন্ন মাত্রা। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বা আরো নির্দিষ্ট করে বলে ছায়া সঙ্গী ছিলেন তিনি। রবিবার এই কাশ্যপী দম্পতির বাড়িতে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলে, তৃণমূলের বিরুদ্ধে আমি এনাদের যে ঝাঁঝালো মন্তব্যগুলি শুনেছি সেটার তাগিদেই এখানে এলাম। বলেছি তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করে কি হবে। আমি ওনাদের বিজেপিতে যোগদানের কথা বলেছি। ওনারা কি সিদ্ধান্ত নেবে তা ওনাদের ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে কাশ্যপী দম্পতি একেবারে সোজা সাপটা মন্তব্য করে দিয়েছেন। তাদের বিজেপিতে যোগদান যে সময়ের অপেক্ষা তা তারা জানিয়ে দিয়েছেন। এদিন কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী বলেন, আমরা ঠিক করেছি ওনার সান্নিধ্যে আমরা বিজেপিতে যোগদান করব। আমরা এখানে অপমানিত। আমি একজন কাউন্সিলর, কিন্তু দলে আমার কোনো যোগ্য সম্মান নেই। অন্যদিকে কাউন্সিলরের স্বামী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একদাঁত ছায়াসঙ্গী মৃন্ময় কাশ্যপী বলেন, চোরের ছায়াসঙ্গী কি কেউ থাকতে চায়? রাজনৈতিক কারণে একসময় ছিলাম। উনি খাদ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের চাল চুরি করেছেন। মানুষ লিস্ট বানাচ্ছে কোন তৃণমূল নেতা কার থেকে কত টাকা নিয়েছেন। কিন্তু কবে হতে পারে এই যোগদান পর্ব? অর্জুন সিং এর কথায় পৌষ মাস গেলেই দলে আসবেন কাশ্যপী দম্পতি। তবে তারা একা নন, লাইনে অনেকেই রয়েছে বলে দাবি প্রাক্তন সাংসদের।